আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের আত্মা খুঁজে পেতে। I burned my, oh my god. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। কয়েকদিন আগেই তারিকের সাথে ঘুরে আসলাম থাইল্যান্ড, এবং তখন বলেছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আবার যাচ্ছি, তবে ব্যাংকক না, পাতায়া না, এবার যাচ্ছি চিয়াংমাই। আর এটাই একমাত্র সারপ্রাইজ না, সারপ্রাইজ আরও আছে, সেটা সময় মতো পাবেন। থাইল্যান্ড মানেই শুধু ব্যাংকক আর পাতায়া না, ঝলমলে নাইট লাইফ, স্কাই স্ক্র্যাপার আর সমুদ্র সৈকত, এগুলি কি সব? না, আজ আমরা যাচ্ছি অনেক থাইল্যান্ডে, যেখানে আছে পাহাড়ের কুয়াশা, প্রাচীন মন্দিরের ঘণ্টার ধ্বনি, শান্ত বিকেলের বাতাস আর হাজার বছরের ইতিহাসের স্পর্শ। ব্যাংককের কোলাহল নয়, পাতায়ার পার্টি নয়, আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের আত্মা খুঁজে পেতে। বিমানের এই মুসলিন এয়ার লাউঞ্জে আমার ফার্স্ট টাইম, আমি এখানে কখনো আসি নাই। তো যাই হোক, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো, বিভিন্ন ধরনের খাবারের অপশন আছে, ব্রেকফাস্ট আইটেম যা যা থাকা দরকার, দেশি বিদেশি সবগুলি আছে এখানে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের সারপ্রাইজ। সোহেল ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশের দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু মহসিন ভাইয়ের সাথে ফার্স্ট টাইম, রিয়েলি এক্সাইটেড, এবং এইটাই ছিল আমাদের সারপ্রাইজ আজকে। ভাই আসসালামু আলাইকুম। আমি তো সবসময় দেখি সোহেল ভাইয়ের সাথে আপনি ঘুরেন, আর অথবা আপনার সাথে সোহেল ভাই ঘুরে, এবং আমি খুব জেলাস ফিল করতাম, কিন্তু আমি আজকে খুব লাকি এবং সৌভাগ্যবান মনে করতেছি যে আপনার সাথে এই ট্রিপটা থাকার সৌভাগ্য হবে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং অবভিয়াসলি সোহেল ভাইও আছেন আমাদের সাথে, এবং লোটাস ভাই, তিনিও জয়েন করবেন। ওনাকে আপনার আসলে যেই ভিডিওতে সবচেয়ে বেশি দেখার কথা ছিল, সেই ভিডিও এখনও রিলিজ করে নাই, মেবি সামডে রিলিজ করব। আর এখন আমরা লাউঞ্জে ওয়েট করছি, আর একটু ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ। চিয়াংমাই, হিয়ার উই কাম। আমাদের আরেক নায়ক লোটাস ভাই। আসসালামু আলাইকুম ভাই। সকালের ব্রেকফাস্ট আমি এবার আজকে ডিমে ডিমান্বিত হয়ে যাবো একেবারে। ডিম ভাজা, ডিমের তরকারি, আসলে সকালে রুটি, ভাজি, পরোটা এগুলি খাওয়ার ভালো একটা ব্রেকফাস্ট হতো, কিন্তু এই ভুনা ডিম দেখে আর খিচুড়ি দেখে লোভ সামলাতে পারি নাই। আমাদের আজকে প্ল্যান, আমরা তো একটু পর বিমানে উঠবো ইনশাল্লাহ, ব্যাংকক পৌঁছাবো, তারপর আমরা চিয়াংমাই পৌঁছাতে চিয়াংমাইতে সন্ধ্যা 7টা-8টা বাজবে। আমাদের থাকার ব্যবস্থা কিন্তু একদম নাইট বাজারের পাশেই, রাত্রটা ওখানে আমরা ডিনার করব স্ট্রিট ফুড দিয়া। তারপরের দিন আগামীকাল সকাল থেকে শুরু হবে আমাদের ট্রাভেলিং, এবং ফাঁকে ফাঁকে আমরা কিছু ব্যবসায়িক প্ল্যান যেগুলো আমি আমার ভাইয়ের সাথে করা, ওগুলোও সারবো।
সঙ্গে রথও দেখা হবে, কলাও বেচা হবে। তো আগামীকাল কিছু মং ভিলেজে যাব, একটা পাহাড়ের উপরে, সঙ্গে রাস্তার পথের মধ্যে আমাদের দু একটা মন্দিরের ভিজিট হবে। আর রাত্রেবেলা আমাদের মুসলিম ধর্মাবলম্বী একজন বাংলাদেশি, মানে 4th জেনারেশন থাকে চিয়াংমাইতে, ওনার সাথে সময় কাটাবো। আর পরের দিন যাব আমরা একটা অর্গানিক ফার্ম ভিজিট করতে। এটা আমাদের একটা ব্যবসায়িক প্ল্যান, সেই সঙ্গে আপনাদেরও একটা নতুন অভিজ্ঞতা হবে। ওখানে লাঞ্চ করব, পরে আমরা ফিরে আসব এবং আমার বন্ধুরা মিলে একটা স্টেকের ডিনারের ব্যবস্থা করতেছে আপনাদের অনারে, ওইটাতে জয়েন করব। পরের দিন তো আবার ফিরে আসা। আপাতত প্ল্যান এইটাই, কিন্তু মূল উদ্দেশ্য ব্যবসা, সঙ্গে আমাদের ঘোরাফেরাও হবে। ধন্যবাদ। আসলে আপনারা খুব ভালো করেই জানেন সোহেল ভাই, মহসিন ভাই তারা শুধু বেড়ানোর জন্য কোনো দেশে যাবে না, এটা তো গিভেন। আর তো ওনারা কলা বেচবেন, আমরা রথ দেখব, আমরা মিলেমিশে আসলে আমরা রথ দেখব, বাট কলা বেচারা করবেন, বেচা কিনি করবেন ওনারা। তো মহসিন ভাই আমাদেরকে সব এক্সপ্লেন করলেন আমরা কি করব না করব, এবং অসাধারণ এক ট্যুর। কারণ আমরা তো সবসময় থাইল্যান্ড মানেই ব্যাংকক পাতায়া পার্টি, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট, আমরা সেটা এনজয় করব। একই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, কারো ভাড়া $1000, কারো ভাড়া $300। তো সবসময় বিজনেস ক্লাস তো অ্যাফোর্ড করা সম্ভব হয় না, কিন্তু এই যে এক্সট্রা খরচ, তার বেনিফিট হলো এক্সট্রা লেগ রুম, আরাম করে একটু প্রাইভেসি থাকে, একটু পার্সোনাল স্পেস থাকে, প্লাস প্লেনে ওঠার সাথে সাথেই আপনি স্ন্যাক্স পাবেন, ড্রিঙ্ক পাবেন, যেটা অন্য অন্য এয়ারলাইন্স, অন্য অন্য সিটে ইকোনমিক ক্লাসে আপনার হয়তো 1 ঘন্টা ওয়েট করতে হতে পারে, কিন্তু বিজনেস ক্লাসে এটা একটা সুবিধা। আপনি অনেক কষ্ট করে সিকিউরিটি পার হয়ে, টায়ার্ড হয়ে, গলা শুকিয়ে গেছে, তারপর আপনি বসার সাথে সাথে আপনাকে যে সার্ভ করা হবে, এটা খুবই কমফোর্টিং। এবং বাট ইজ ইট ওয়ার্থ ইট? আই ডোন্ট নো, নট শিওর। শাড়ি আমার অত্যন্ত প্রিয় একটা ড্রেস। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মেয়েদের শাড়ি হলো আমার সবচেয়ে প্রিয় ড্রেস, এবং সেটা যখন নাকি বিমানে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, কোনো ফ্লাইটে যখন উঠি, তখন মনে হয় আমি বাংলাদেশেরই একটা অংশে, বাংলাদেশে আমি প্রবেশ করে ফেলেছি এই প্লেনে ঢোকার সাথে সাথে। কারণ যেখানে যারা যারা স্টাফ শাড়ি পরেন, অসাধারণ, এটা জাস্ট ফিলস এ পিস অফ বাংলাদেশ ইনসাইড দিস এয়ারপ্লেন। খুবই খুবই স্বস্তিদায়ক মনের দিক থেকে। এখন বিমান বাংলাদেশের সরকারি একটা পরিবহন, এবং এটা আমাদের পৃথিবীর যেখানে যাই এটা আমাদের একটা পরিচয়, বাংলাদেশ বিমান। এটা দেখে আবার অন্য কিছু মনে করার কোনো কারণ নাই, জাস্ট অ্যাপেল জুস। আর মহসিন ভাইটা অরেঞ্জ জুস। মাত্র 2 ঘন্টার ফ্লাইট, কিন্তু এতে চয়েস তো অসাধারণ। আন্ট্রেতে আছে মোরগ মশাল্লাম, মাটন কারি, বিফ ভুনা, প্রন মালাই কারি, গ্রাউন্ড মাটন স্টেক, তারপর মিক্সড ভেজিটেবল কারি, অনেক কিছু। তবে ড্রিঙ্কের মধ্যে সে 1991 থেকেই বিমান অ্যালকোহল সার্ভ করা বন্ধ করেছে, আর যেটা আমাদের ইসলামিক ভিউকে রিফ্লেক্ট করে। যাই হোক, অনেক অপশন। আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্যাংকক, পরে ব্যাংকক থেকে আবার ফ্লাই করব চিয়াংমাইয়ের দিকে। কাজে আমরা চিয়াংমাই পার হয়ে কিন্তু যাব, আমরা চিয়াংমাই পার হয়ে সাউথে যাব, পরে আবার সেক্ষেত্রে নর্থে ফ্লাই করব
আমি ব্যাংকক থেকে নর্থে ফ্লাই করব চিয়াংমাইয়ের দিকে। মাত্র টেক অফ করলাম। তো এটা একটা অসাধারণ অনুভূতি। আপনার সেই জীবনের প্রথম ফ্লাইট থেকে শুরু করে প্রতিটা ফ্লাইটেই এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। যখন রানওয়েতে প্রচণ্ড গতিতে ছুটে চলে এবং খুব দ্রুত 0 থেকে সেই 122, 125, 130 যেই প্লেনের যেই টেক অফ স্পিড, এই নটে ওঠার পরই আর এই যে সেই সময়টা একটা গা শিরশির অনুভূতি, কি একটা এক্সাইটমেন্ট, আপনার গা একদম সিটের সাথে লেগে আছে এইভাবে শক্ত হয়ে, অসাধারণ এক ফিল। আর একটা মজা হলো ল্যান্ডিংয়ের সময়, এই টেক অফ আর ল্যান্ডিং এই দুইটাই হলো ফ্লাইংয়ের সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট। আমি কিছুদিন চিয়াংমাইতে সময় কাটানোর সুযোগ হয়, তখন একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলেন, তিনি মুসলিম, কিন্তু ওনার সাথে কথোপকথনের পরে সময় কাটানোর পর জানতে পারলাম যে উনি আসলে 4th or 5th জেনারেশন অফ বাংলাদেশি, বাট ওনার যিনি অ্যানসেস্টার ছিলেন উনি বাংলাদেশ বংশোদ্ভূত, প্রবলি ফ্রম নোয়াখালী, যেটা ওনার মনে আছে, এবং উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন যোদ্ধা ছিলেন ব্রিটিশদের পক্ষে। পরে ভাগাভাগির পরে উনি চিয়াংমাইতে সেটেল করলেন আর এদিকে ফিরে আসেন নাই। সেখান থেকে থাই সম্প্রদায়ের সাথে ওনার বিবাহ হয় এবং এখানে উনি সেটেল করেন। তার একজন বংশধর, উনি রিলিজিয়াস গাইডের মতো এবং ধর্মীয় কাজকর্মগুলো উনি পালন করেন এখানে, এবং উনি খুব ফেমাস। এবং এই ট্রিপে ইনশাল্লাহ ওনার সাথে সময় কাটানোর সুযোগ হবে আমাদের। এই টোরের আমার জন্য একটা চিয়াংমাই গিয়েছিলাম অনেক বছর আগে, 25 বছর আগে গিয়েছিলাম, কিন্তু সব কিছুর বাইরে যেটা সেটা হলো যে সেই বাংলাদেশি একজন যার 4th 5th জেনারেশন বাংলাদেশ থেকে গিয়ে সে চিয়াংমাইতে সেটেল করেছে, তার সাথে মিট করবো, তার ফ্যামিলি অথবা তার যে পরিবারের অংশ যা তাদের সাথে মিট করব, এটা ট্রুলি আমি খুবই এক্সাইটেড অ্যাবাউট ইট। দুইজনকে মিস করছিলাম, আমাদের নায়ক ভাই। টেক অফ করার সাথে সাথে লাঞ্চ শুরু হয়ে গেল। আসলে আপনি যখন বিজনেস ক্লাসে ফ্লাই করবেন আপনাকে তো অলরেডি লাউঞ্জ অ্যাক্সেস দেওয়া হয়, কাজে সেই লাউঞ্জে খাওয়া দাওয়া করার পর 2 ঘন্টার ফ্লাইট, এখানে আপনি আর কি খাবেন? তারপর কিছু খাচ্ছি, কারণ মাগনা তো, আসলে মাগনা না, টিকিটের সাথে এটা আসে, এই জন্য এক্সট্রা টাকা, এই জন্য এক্সট্রা চার্জ করা হয়। একেবারে মাল্টি কোর্স লাঞ্চ, প্রথমে অ্যাপেটাইজার দিয়ে গেল, পরে আন্ট্রে, মেইন কোর্স পরে আসবে। খাবার তো অবশ্যই ভেরি টেম্পটিং, অ্যাপেটাইজিং লুকিং। আর সবচেয়ে মজা পেয়েছি এটা দেখে, বিমানের লোগোওয়ালা সল্ট অ্যান্ড পেপার সেট। তো ব্রেড বাটার সবই দেওয়া আছে একটা লাঞ্চ অথবা মেইন কোর্সের আগে যা যা দেওয়া হয়, কিন্তু আমি এই অ্যাপেটাইজারটা ট্রাই করব, আর ট্রাই করবো সালাদ। ফ্রেশ সালাদ তো আসলে সবসময় খাওয়া হয় না। চিকেন নাগেট একটু ঝাল সস দিয়ে সার্ভ করা হয়েছে চাইনিজ স্টাইলে, চাইনিজ অথবা থাই স্টাইল যেটাই বলেন, খুবই সিমিলার, এবং সাথে ক্যাশিউ নাট আছে, খেতে ভালো। এখন মনে হয় যে আমার লাউঞ্জে খিচুড়ি টিচুড়ি না খেলে চলতো। এখন মেইন কোর্স আমি চুজ করেছি এই গ্রাউন্ড মাটন স্টেক প্লাস এই পাস্তা। দেশি খাবার তো বাংলাদেশে সবসময় খাই, তো বিমানের এই বিশেষ খাবারটা কেমন এটা আমি ট্রাই করে দেখবো, এটা কখনো খাইনি। লেখা ছিল গ্রাউন্ড মাটন, কিন্তু এটা তো আসলে গ্রাউন্ড মাটন না। তো আসলে খেয়ে দেখি কী অবস্থাটা। ভেরি সরি টু সে, আসলে এটা আমি বদনাম করছি না, কিন্তু এটা না হলো ঘরকা, না হলো ঘাট। এটা বিদেশি মিলও হয়নি, আবার দেশি মিলও হয়নি, কিন্তু এটা কারো পজিটিভভাবে বলি, এটা দেশি এবং বিদেশি মিলিত একটা ফিউশন ডিশ। এখানে আসলে ল্যাম্পটা ওর মাটন, এটা গ্রাউন্ড মাটন না,
আমি ভেবেছিলাম ইটালিয়ান স্টাইলে কিছু একটা হবে। এটা আসলে খাসির অথবা মাটন, তার স্লাইসড কোরমার স্টাইলে সাদা যেটা হয় সেটা রান্না করেছে, সার্ভ করেছে পাস্তার সাথে। কাজে এটা একটা ফিউশন মিল। এটা খেতে খারাপ না, ভালোই, কিন্তু আসলে যাই হোক। বাংলাদেশ বিমানে ফ্লাই করার আরেকটা অ্যাডভান্টেজ, যেখানে তায়াম্মুমের মাটি আছে। ফাইনালি ল্যান্ড করলাম, আলহামদুলিল্লাহ। তো এখন আমি বিমান যেতে যাই, আরে 214 ছিল কিছু রিফ্রেশমেন্ট এনজয় করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইটে। মাত্র কিছুদিন আগে তারেককে নিয়ে এই এয়ারপোর্ট দিয়ে গেলাম পাতায়া, থাইল্যান্ডে, ব্যাংকক এসে পরে বাসে গেলাম পাতায়া, আবার চলে এসেছি। অবশ্যই এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। এখন আমরা ডোমেস্টিক টার্মিনালে এসেছি, আমরা ফ্লাই করবো চিয়াংমাই। মাঝখানে যাবো একটু লাউঞ্জে, কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমাদের এখনও 2 ঘন্টা বাকি আমাদের নেক্সট ফ্লাইটের। তো আমরা লাউঞ্জে কিছুক্ষণ সময় কাটিয়ে পরে চলে যাবো চিয়াংমাই ফ্লাই করে। আমরা আসলাম এই কোরাল লাউঞ্জে। এখন দিনের বেলা যে কতবার আমাদের লাঞ্চ খাওয়া হবে আল্লাহ জানে। এই লাউঞ্জের বৈশিষ্ট্য হলো আপনি ভিতরে বসে আউটডোরের যে ওপেননেস, সেই স্বাদটা পাচ্ছেন। খুবই সুন্দর যে সেট আপটা, বিউটিফুল। এদের টিপটের ডিজাইন খুবই ভালো লেগেছে আমার। স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আছে। খাবার ভালোই মনে হচ্ছে। অন্যান্য আজকাল যে লাউঞ্জগুলোতে যাই এত অপশন থাকে না। যাই হোক, এখানে যেটা ভালো লাগলো, স্পাইসি ক্র্যাব কারি, রাইস নুডল সাথে, আর একটা যেটা খাবো, থাইল্যান্ডে এসে যদি থাই স্পাইসি স্যুপ উইথ শ্রিম্প না খাওয়া হয় তাহলে হবে না, এটা খেতে হবে। তো এদের এই সিরামিক এগুলো আমার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হয় টাচ অফ ক্লাস। যাই হোক, আমার এই বোল দেখে মনে হতে পারে যে সব শ্রিম্প আমি নিয়ে আসছি কিনা। না ভাই, আমি কিছু শ্রিম্প রেখে এসেছি, এখনও বলে কিছু শ্রিম্প পাওয়া যাবে। আমি খাওয়ায় ব্যস্ত, আর এই 2 ভাই খুব সিরিয়াস কনভারসেশনে বিজি এখন। কিন্তু মানে 1 to 3 ডেজেও যদি আপনি শীতের দেশে যান, আপনার এই সাইজের ট্রলি ব্যাগে হবে না, কারণ ওদের ওইখানে টেস্ট আলাদা। ডেফিনেটলি আমাদের দেশের ভাতের মার স্যুপ না এটা। ভাতের মার দিয়ে যে থাই স্যুপ বানানো হয়, এটা সেই স্যুপ না, একদম সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদ। ফ্লেভার কিছুটা আছে কিন্তু স্বাদ ডিফারেন্ট। কফি টাইম। মানুষ বিজনেস ক্লাসে নিয়মিত ট্রাভেল করলে
এবং লাউঞ্জিং করলে সে ওয়েট গেইন করবেই, কারণ এমন সব লোভনীয় লোভনীয় সব খাবার আপনি কিভাবে, যেমন আজকে আমাদের প্রায় মনে হয় 4টা আমাদের মিল খেয়েছি ব্রেকফাস্টের পর থেকে পর্যন্ত বিকেল হতে হতে। তো ভাইয়া আমরা জর্ডান গেছি, ওই ব্লগগুলো আসে নাই, আসবে লোটাস মামা, ফারুক ভাই, আমি। তা আমরা, হ্যাঁ, আর তাম্মাম, আমাদের বন্ধু তাম্মাম, হ্যাঁ অস্ট্রেলিয়া পড়াশোনা করতো। তো আমরা জর্ডান গেছি ভাইয়া, তাম্মাম ওয়াজ আওয়ার হোস্ট। এখন আমরা ঘুরতেছি, মানে আমরা 3 দিনে মোটামুটি 15 দিনের ঘোরা ঘুরছি। আমরা 3জন ব্যাচেলার, কোনো বাচ্চা কাচ্চা নাই। আমরা 3 দিনে ভাইয়া 15 দিনের ঘোরা ঘুরছি, মানে বুঝো অবস্থাটা, মানে আমরা এক সেকেন্ডের হিসাব রাখছি, এমনভাবে আমরা জর্ডান কভার করার চেষ্টা করছি। এখন হঠাৎ আমরা একটা শহর থেকে আমরা আম্মানে ব্যাক করছি, মানে জর্ডানের রাজধানী আম্মান। তো তখন না সূর্য ডুবতেছে, আমরা ওইটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েল নাইট, আমরা তাম্মামের বাসায় যাচ্ছি ডিনার করতে। তো সূর্য ডুবতেছে, দুজন না ইমোশনাল হয়ে গেছে, অ্যারাবিক গান চলতেছে রেডিওতে, দুজন খুব ইমোশনাল হয়ে গেছে, ফারুক ভাই আর লোটাস বাবা। তো তাম্মামরে বলতেছে, তাম্মাম তুমি গাড়িটা থামাও, সূর্য ডুবতেছে, আমরা একটু সূর্যাস্তের ছবি তুলবো। ভালো কথা, সূর্যাস্তের ছবি তুলবে। তো তাম্মাম আমার কাছে, তুমি না আমাকে দূর না, কি সূর্য তো ডেলি দেখি। তো এই দুজন খুব ইমোশনাল হয়ে গেছে, ফারুক ভাই আর লোটাস মামা, তোরা নামছে। আমি আর তাম্মাম আড্ডা মারতেছি গাড়িতে বসেই, আমরা নামি নাই। তো সামনে না একটা ভাইয়া লোহার একটা দরজাটা ফাঁক করা, পুরানো টাইপের একটা, হ্যাঁ লোহার দরজা, খুব শক্ত দরজা। সামনে ব্লগে আসবে, আমার বিশ্বাস ফারুক ভাইয়ের দর্শকরা দেখতে পাবে ওই ব্লগগুলা। তো অনেক শক্ত দরজা, পুরানো কিন্তু খোলা। তো ওনারা ইমোশনাল হয়ে, সূর্য ডুবতেছে, দুজন একদম আবেগী হয়ে গেছে, কারণ একজনের ওয়াইফ ঢাকায়, লোটাস মামার আরেকজনের ওয়াইফ নিউ জার্সিতে, সূর্য ডুবতেছে, অ্যারাবিক গান ব্যাকগ্রাউন্ডে। তো দরজা যে খোলা ছিল, ওনারা না দরজার ভিতরে ঢুকে গেছে, দরজার ভিতরে তো ঢুকে গেছে। আমি তাম্মাম গল্প করতেছি, আর আরবিতে কি জানি লেখা দরজার সামনে, আমি আর খেয়াল করি, আমি তো পড়তে পারি না, পড়লেও বুঝতে পারতেছি না কি লেখা। কতক্ষণ পরে দেখলাম আর্মির একটা বাস আসছে, আর্মির লোকজন, পুলিশের লোকজন এবং জর্ডানিয়ান ইন্টেলিজেন্সের লোকজন, আর ওই বাড়ির ভিতর থেকে কুকুর এবং মানুষজন দৌড়াদৌড়ি করে আসতেছে। এবং যেই লোকটা বাড়ির ভিতর থেকে আসছে, ওর এক সাইড শেভ করা, আরেক সাইডে মানে শেভিং ফোম লাগানো, শেভ করতেছিল সে, কিন্তু সে হাফ করা অবস্থায় সে চলে আসছে, আয়সা তো ওনাদের দুজনকে ঘিরে ধরছে। তো ঘিরে ধরে পুলিশের লোক, তারপর ইন্টেলিজেন্সের লোক, আর্মির লোক, আবার ওই বাড়ির কেয়ারটেকার। আমি আর তাম্মাম বলে, ভাই এটা কি, হোয়াটস গোয়িং অন, কি করলাম আমরা? ভাইয়া ওনারা তো পাসপোর্ট নিয়ে নিচ্ছে। মানে আমি তো ভাবছি ওই দিন আমাদেরকে মানে থানায় নিয়ে যাবে, আমরা কিছু একটা করছি যে আমাদেরকে থানায় নিয়ে যাবে, পুলিশ হেফাজতে আমরা যাব। তাম্মাম নামলো, নাইমা মাফ টাফ চাচ্ছে, তারপরে আমি তো আর নামতেছি না, আমি বলি যে সূর্যের ছবি তুলতে গেছে, আমি কি হইয়া ঠেলা সামলাও। একটু পরে পুলিশের লোক, আরবির লোক বলে, কে এই আমাদের বন্ধুকে, এরও নামতে বলো। আমিও নামলাম। পরে ভাই আমরা জানতে পারছি জর্ডানের যে রাজার বোনের একটা ঘোড়া পালার আস্তাবল, এটা মানে রাজার বোন ঘোড়া পালে ওই জায়গাটায়, এবং ওনারা ওই দরজা দিয়ে রাজার বোনের একটা প্রাসাদে ঢুকে গেছে। এই ঘোড়াগুলো একটা মিলিয়ন ডলার দাম, এবং ওই ঘোড়াগুলোর দাম মিলিয়ন ডলার। আর এইটা কেয়ারটেকার খেয়াল করে নাই যে মানুষজন ঢুকছে মানে রাজার বোনের প্রাসাদে,
এইটা ইন্টেলিজেন্স ভিডিও দেখে আসছে। তো আল্লাহ সারাইছে, আল্লাহর মানে অশেষ দয়া যে আমাদেরকে আর্মি ক্যাম্পে বা থানায় নিয়ে যায় নাই, বাট আমার মনে হচ্ছিল যে আমরা যাব, মানে এমন কাজ করে ফেলছি আমরা, থানায় মনে হয় যেতে হবে আমাদের। আরেকটা কারণ ছিল যে তাম্মামের বউ ছিল ওই প্রিন্সেসের আবার ক্লাসমেট। তো তাম্মামের আবার ওয়াইফ ছিল সামহাও ওই রাজার বোনের ফ্রেন্ডদের কমন ফ্রেন্ড। তো ওই রেফারেন্স দেওয়ার পরে আমাদেরকে ছাড়ছে। তা একটা অন্য ধরনের অভিজ্ঞতা আর কি। ওই দিন আমাদের জেলের ভাত খাওয়াই থাকতো। আর ইমোশনাল হয়ে না এজন্য তো বলতেছি আপনি যায়েন না, আমি ইমোশনাল হয় নাই, কিন্তু আমি যে হব নাই দিতে পারতেছি না। আপনার এখানে কিন্তু সোহেল মামা, আপনি যে আমাদেরকে নামায় দিয়া ও আর যে নামলেন না, পুলিশ আমাদের ধরলো, আপনি গাড়ির মধ্যে বসে বসে দেখতেছেন, আমি কিন্তু খুব ব্যথিত হয়েছি আপনার এই আচরণ। আপনার চেহারা দেখে তো ব্যথিত মনে হতেছে এখন আর। এখন তো ব্যথাটা এখন আনন্দ হয়ে গেছে। ওই সময় ব্যথাটা মানে ব্যথায় চোখ, মুখ, নাক, মাথা, বুক সব ঢেকে যাচ্ছিল। এই ভদ্রলোক আমাদের নিয়ে এসে কি বিপদের মধ্যে ফেলাইলো। বেড়ানো তো বেড়ানো, নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কত আনন্দ। কিন্তু এই যে সবাই মিলেমিশে একসাথে আড্ডা, এটা খুবই খুবই অ্যামেজিং ছিল, এনজয় করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের এখন ডোমেস্টিক ফ্লাইটে, লাউঞ্জিং শেষে চিয়াংমাইয়ের উদ্দেশ্যে। এই তো ফাইনালি আমরা চিয়াংমাইয়ের পথে রওনা হচ্ছি এখন। গেটিং অন বোর্ড। গেটিং অন বোর্ড। তো চিয়াংমাই হলো থাইল্যান্ডের একদম নর্থ এন্ডে, এবং চিয়াংমাইতেই থাইল্যান্ডের সবচেয়ে উঁচু পাহাড়। আর এটা হলো অনেক ঠান্ডা, মিনিং কম্পেয়ার করলে ব্যাংককের সাথে অথবা অন্যান্য অংশের সাথে কম্পেয়ার করলে এটা বেশ ঠান্ডা এবং কমফোর্টেবল। এই জন্য এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটা মেজর ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এটা অনেক পপুলার ফরেনারদের কাছেও। যাই হোক, আমরা যাচ্ছি, খুবই এক্সাইটেড। প্রায় 25 বছর পর ফিরে যাচ্ছি চিয়াংমাই। এক ঘন্টার ফ্লাইট, এরপর আবার গরম গরম খাবার। মাত্র 1 ঘন্টার ফ্লাইট, এর মধ্যেই একেবারে গরম গরম ভাত। আমি জানি আমার মতো কারো পেটেই 1 ইঞ্চি জায়গা নাই, কারণ ঘরতে বেরোর পর থেকে সে লাউঞ্জে প্লাস প্লেনে খেতে খেতে খুবই মানে গলা পর্যন্ত ভরা। কিন্তু এখানে যখন একদম গরম গরম সেই জ্যাসমিন রাইসের যে ফ্লেভার, ওটা ওই গন্ধেই ক্ষুধা লেগে গেছে, লোভ সামলানো গেল না। তারপর সাথে আবার সেই হালকা টক ঝাল মুরগির মাংস দিয়ে অসাধারণ মজা ছিল। তারপরে ডিজার্টটা, ওহ এটা তো সলিড একটা ডিজার্ট, আমি একটু পরে খাবো উইথ কফি। এই কেকটা রেড ভেলভেট, কিন্তু খুব বেশ অনেক ভারী এবং মিষ্টি কম, অসাধারণ মজা। হ্যাঁ কারেক্ট, আমার মানে আমি খুব এনজয় করছি। তো ভরা পেটেও অনেক এনজয় করলাম। এই 1 ঘন্টার ফ্লাইটে গরম খাবার খুব ইমপ্রেসিভ। যদিও প্লেন প্রায় 45 মিনিট লেট করে টেক অফ করেছে, কিন্তু এই গরম গরম সুগন্ধি ভাত খেয়ে পুষিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ সেফলি চিয়াংমাই এসে পৌঁছলাম। আর অসাধারণ সুন্দর এক টেম্পারেচার, এখন 24°C। এবং আগে বলেছি এই এলাকাটা একদম নর্থে হওয়াতে অন্যান্য এলাকার চেয়ে অনেক ঠান্ডা, সাউথের চেয়ে অনেক ঠান্ডা। আমাদের ট্যাক্সি এসে পড়েছে এবং এয়ারপোর্টে এখানে ট্যাক্সি সার্ভিস আছে, ওদেরকে বলে ওরা এটা অ্যারেঞ্জ করে দেয়। বিউটিফুল চিয়াংমাই আমি এসেছিলাম সেই 25-26 বছর আগে, ওর ফ্যামিলি। অসাধারণ অভিজ্ঞতা ছিল এবং এবার আশা করছি আরও অনেক বেশি এনজয় করব, বিশেষ করে মহসিন ভাই, সোহেল ভাইদের সাথে এসেছি, লোটাস ভাইয়ের সাথে আছে। হোটেলে চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাব এক্সপ্লোর করতে চিয়াংমাই। আই লাভ চিয়াংমাই। লাস্ট টাইম এসেছিলাম তখন অনেক এনজয় করেছি। আমার কাছে চিয়াংমাইকে ব্যাংককে যেতে ভালো লাগে, কারণ এটা কোয়াইট এবং মোর অফ এ ফ্রেন্ডলি ভাইব, আই মিন ফ্যামিলি ভাইব পাই এখানে আসলে। Wow, huge fish. Aquarium. আমাদের চেক ইন শেষ, এখন আমরা আমাদের রুমে যাব। ঢাকাতে চিয়াংমাই কিন্তু আসলে 1 ঘন্টা ফ্লাইট করলে আসা যায়, কিন্তু যেহেতু ডিরেক্ট ফ্লাইট নাই আমাদের তো প্রায় সারাদিন লাগবে এখানে আসতে। সেই সকালবেলা বের হয়েছি, রাত হয়ে গেছে। এতে আমরা হোটেলে চেক ইন করেই আমরা এক সিটি এক্সপ্লোরে বের হয়ে যাব। ওয়াও, হিউজ রুম। মনে হচ্ছে আরেকজন দরকার ছিল এখানে এই রুমে। একা একা একটু বেশি বড় মনে হচ্ছে রুমটাকে, একটু বেশি বড়। এটা হলো পার নাইট $120 পার নাইট। আর মোভেনপিক তো বেশ নাম করা একটা হোটেল। এখন ঢাকায় কিন্তু মোভেনপিক নামে আইসক্রিম শপও আসছে, যদি সেটা চেইন কিংবা কানেক্টেড কিনা আমি জানি না, মোস্ট লাইকলি কানেক্টেড না। এই মোভেনপিক হোটেল যেখানে আমরা চেক ইন করলাম, এটা হলো একেবারে চিয়াংমাইয়ের একেবারে সেন্টারে। হোটেল থেকে বেরোলেই ডান দিকে গেলেই আপনার এখানে স্ট্রিট নাইট মার্কেট, স্ট্রিট ফুড, সব কিছুর হাব এই জায়গাটা। সব কিছু এত কাছে যে আপনার আসলে আপনার ট্যাক্সিও নিতে হবে না। এখানে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন স্কুটার ভাড়া নিয়েছিলাম, কিন্তু তাতে সমস্যা হয়েছিল যে রাস্তায় পার্ক করলেই পুলিশ খাপ পেতে থাকে, তারপর দেখেন টিকিট, এবং সেই টিকিটগুলি কীরকম, আপনার চাকার মধ্যে বুট লাগিয়ে আটকে দেয় গাড়ি অথবা আপনার স্কুটার। তারপর একটা কেস যে আপনার কোর্টে যেতে হবে 3 দিন পরে। 3 দিন পরে তো আসলে আর কোর্টে যাবো কিংবা আপনার টুরিস্ট, তখন একটু দূরে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে এত হাজার বাদ দেন যান, এইভাবে। তো এইভাবে যে কতবার ফাইন পে করেছি, পরে দেখলাম এর চেয়ে আসলে রেগুলার ট্যাক্সি সস্তা। তো যাই হোক, আমরা নাইট মার্কেট বেড়াতে বের হয়েছি এখন।
ঘুরে বেড়াবো। শপিং তো আসলে কি করব, শপিং আর কি আছে, বাট দেখবো। মোস্টলি বিভিন্ন ধরনের সুভেনির, টি শার্ট, জুয়েলারি, বিভিন্ন ধরনের টুরিস্ট স্পটে যা থাকে এবার তাই। বাহ, বড়ই একটা হিরোর মতোই দেখা গেল। নামি দাবি সব ব্র্যান্ড নেমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। নাইস। Rodrigo Sim, não sei lá Sim. খুব সুন্দর সুন্দর রূপার গহনা আছে, দুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো এগুলো আসলে কোনোটাই আসল রূপা না, এগুলি দস্তার উপরে রূপার প্রলেপ দেওয়া। আপনি নেপাল থেকে কিনেন অথবা বালি, মেক্সিকো, যেখান থেকে কিনেন, রূপা কিন্তু নট রূপা, দস্তার উপরে প্লেটিং দিয়ে দেয়, কিছুদিন ইউজ করার পরে দেখা যায় যে চোখলা উঠে যাচ্ছে। তো এটা হয়, কাজে আপনার একটু দেখে শুনে কিনতে হবে। মোট কথা এখানে ব্যাংককে যা পাওয়া যায় তার সবই পাওয়া যায়, কিন্তু এনভায়রনমেন্টটা খুবই কামিং, একটু হইচই কম, একটু কোয়াইট টাইপ, যেটা আমি আরও আসলে বেশি এনজয় করি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আর এটা ওই যে মসজিদটা দেখতেছেন চানতারা, ওইখানে মসজিদ, ও হ্যাঁ হ্যাঁ, এটা হালাল Beautiful. স্ট্রিট না, হালাল স্ট্রিট, নামই হালাল স্ট্রিট। জুমার দিনে এলো পুরো সব মুসলিম কমিউনিটি খাবার দাবার নিয়ে আচ্ছা হাজির আচ্ছা, হয়েছে। তো চিয়াংমাইতে এখন এই যে এখানে, এই যে বাম দিকে এইখানেই একটা মসজিদ আমি চাঁদতারা দেখতে পাচ্ছি, বা এখানে জুম্মার দিন জামাত একদম টামাত, পুরো 5 নামাজ। আর এখানেই 3টা মসজিদ আছে এলাকাতে। এই রাস্তার মধ্যে ওই দিন 10 কিলোমিটার এখানে 3টা জি, মসজিদ জি। আছে। আমরা যে যাব জি। কালকে এই রাস্তারই শেষ মাথায় যাব। আচ্ছা ওই যে জিরাচাল জি, জি, জি। আমরা বাসা এই রাস্তার উপরে। আচ্ছা। এবং ওই বাসায় যাইতে আরো 2টা মসজিদ ক্রস করে আমরা আচ্ছা, এই চিয়াংমাইতে ভ্যারাইটি অফ ফুড, শপিং, লাইভ মিউজিক। হ্যাঁ, এটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই এই জায়গাটা, এবং এটা হলো হ্যাপেনিং প্লেস। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, সুভেনির শপ, সবই এখানে আছে। মাসাজ করার জন্য ইউজ করে। আরো লাগে না? কি আরাম। ওই ইয়ার গানটা গাইতে ওই যে ডাউন দ্য ওয়ে অফ দ্য লাইভ লাইভ মিউজিক হচ্ছে। বিউটিফুল লিটল এলিফ্যান্টস। এই যে দেখেন এখানে সি ফুড আছে, সব কিন্তু ডিসপ্লে করা হয়েছে আইসের উপরে। আর আনফর্চুনেটলি বাংলাদেশে 300 ফিট অথবা অন্যান্য এলাকায় যে দেখি যে সব কিছু স্টিলের উপর রাখা, কোনো বরফ নাই, কিছু নাই। মানে আমাদের তেলের পিঠার মতো এটা ইয়ার মতো এই যে এখন পিঠা সি ফুড আছে, তো সি ফুড আছে না নাকি? সিফুড এটা মনে হয় ইয়া দিয়ে বানাইছে কোকোনাট। কোকোনাট দিয়ে বানাইছে। স্ক্যান। গরমে খাওয়া যাবে না। থাইল্যান্ডে এসে প্রথম স্ট্রিট ফুড। প্রচন্ড গরম, অনেক বেশি গরম, মুখ পুড়ে যাবে। I burned my, oh my god, wow, I burned myself, I mean I completely burned myself. Good thing আমি এটা আমার মুখে ভরি নাই, আমার হাতে পরে হাত পুড়ে গেছে। আমেরিকা হলে ভালো কিছু টাকা কামানো যেত, কারণ এত গরম খাবার সার্ভ করার কোনো আসলে নিয়ম নাই। আর আপনি খাবারটা দেওয়ার পরে সাথে সাথে ইউ শুড বি এবল টু পুট ইট ইন ইউর মাউথ, কিন্তু এখানে আমার মুখে তো দেয়নি, আলহামদুলিল্লাহ আমার হাত পুড়ে গেছে। I burned my hand, unbelievable.
আমরা এখন থাইল্যান্ডের সিগনেচার ডিশ বলা যেতে পারে, যে একটা রেড তেলাপিয়া। এটাকে আমরা ওই এটা কিছুই করে না, এটা যে আঁশ আছে সেটা পর্যন্ত ফেলে না, তার উপরে খুব হেভি লবণ দেয়, লবণ দিয়ে তার পোড়া দেয়, আর ভিতরে দেয় পেটের ভিতরে দেয় লেমন গ্রাস, এবং সেটা খেতে যে কি অসাধারণ সুস্বাদু হয়। এখান থেকে আমি শিখেছি কীভাবে এটা রান্না করতে হয়, এবং ক্যাম্পিংয়ে গেলে আমি প্রায় এটা রান্না করি। আমাদের মাছ এসে গেছে। এটা হলো একটা ধনেপাতার সস, ধনেপাতা, ভীষণ ঝাল, কাঁচামরিচ, গার্লিক, লবণ, চিনি সব মিলেমিশে একটা যে সস হয়, অসাধারণ হয় এটা। টেস্ট করতে চাই, আমার তো মাছের স্কিন মজা লাগে। আর লরেন্স ভাই স্কিন খাবে, দেখি টেস্ট করি আগে, অল্প খাই দেখি। একটু খেয়ে দেখান ভাই। সোহেল ভাই বলেছেন অসাধারণ। এটা এই যে মাছ, ডিপিং সস আর হোয়াইট রাইস, স্টিকি হোয়াইট রাইস, এই কম্বিনেশনটা সবচেয়ে সুস্বাদু। কিন্তু এখানে দোকানেতে হোয়াইট রাইস শেষ হয়ে গেছে, এখন তো রাত 11টা বেজে গেছে, কাজে দোষ দিয়ে না। টক, ঝাল, মিষ্টি, আর সেই সাথে ধনেপাতার ফ্লেভার, আর এই মাছ অসাধারণ সুস্বাদু। এটা আমার খুবই প্রিয় একটা মাছ। এই বিশেষ প্রিপারেশনটা আমার অনেক প্রিয়, এবং আমি নিয়মিত যখনই ক্যাম্পিংয়ে যাই আমেরিকাতে এটা আমি বানিয়ে খাই। মহসিন ভাই আমার আফসোস শুনে অন্য দোকান থেকে স্টিকি রাইস নিয়ে এসছে এই মাছের সাথে খাওয়ার জন্য। এখন যেটা এটা আসলে খাওয়ার নিয়ম, আপনি এরকম একটু মাছ নেবেন, মাছ নিয়ে একটু ভাত নেবেন, ভাই একটু ভাত দিয়ে দেন, একটু হেল্প করা লাগবে। এক হাতে তো আপনার এক হাতে খেতে গেলে, এখন সসটা দেবো কেমনে? আচ্ছা ভাই এখন আমাকে মহসিন ভাই হেল্প করছে, সস ঢেলে, টু মাছ ভাই, কারণ এটা এইভাবে খেতে হবে। একটু মাছ না, আরো দিতে হবে ভাই, একটু দেন। ওকে, ঠিক আছে। ও একটু খানি এটা এটা হলো এটার অরিজিনাল ওয়ে, আমি যে নর্মাল ওয়ে যেভাবে খাওয়া উচিত। এই যে কি বলবো, মাছ নেবেন, বুঝছেন? অসাধারণ। সস সুবহানাল্লাহ ভাই, থ্যাংক ইউ মহসিন ভাইকে মিলিয়ন থ্যাঙ্কস, যে এই স্টিকি রাইসটা না হলে এই মিলটা পূর্ণ হতো না আসলে। ইউ হ্যাভ টু হ্যাভ স্টিকি রাইস উইথ ইট। ওহ কি মজা। ভাত, মাছ, সস। এবার হাত দিয়ে কাঁটা চামচ ফাটা চামচে কাজ হবে না। সবাই বললো আমরা বাসে বাগাতে বাঙালি, আমরা ভাত মাছ খেলে দোষ, এরা সারাদিনই ভাত মাছ খেতেছে। আসলে এবং থাইল্যান্ডে সারাদিন খাওয়ার উপরে ছিলাম, তারপরও শুধু এই মাছটা ট্রাই করার জন্য আমরা নিয়েছিলাম এত বড় একটা মাছ। এটার কিছুই বাকি নাই, চোখলা ছাড়া। এটা চিন্তা করতেছে এই মাছটা যে কাদের হাতে পড়লাম আমি, হ্যাঁ কিছুই অবশিষ্ট নাই। কিচ্ছু বাকি নাই, হাড্ডি সহ খাওয়া শেষ। খাইলাম, লগে সোকও খাইলাম। টুকটা রাখছি আপনার জন্য। এনজয় করলাম। এই মাছ তো সবসময় খাই, যতবারই থাইল্যান্ড আসি এই মাছটা আমার প্রিয় মাছ। এই প্রিপারেশনটা আসলে প্রিয় মাছ, আই মিন প্রিয় খাবার, যে কম্বিনেশনটা অ্যামেজিং। আর কিন্তু এটা অনেক বেশি এনজয় করলাম ভাইদের সাথে একসাথে, খুবই খুবই এনজয়েবল ছিল, একেবারে ফ্রেশ মাছটা। আজ এত সকাল সকাল সব বন্ধ হয়ে যাচ্ছে দেখে অবাক হলাম, কারণ এখানে ব্যাংকক যেমন সারা রাত চলে, এখানে কোনো বন্ধ বলে কিছু নাই, কিন্তু চিয়াংমাই এখন মিডনাইট হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই যে বলেছিলাম মসজিদের কথা, এটা এখনই দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে চাঁদতারা, এই মার্কেটের উল্টো দিকেই। তো এটাই সেই মসজিদের নাম, মসজিদ হিদায়াতুল ইসলাম বানহাও। আর যে রাস্তা দেখতে পাচ্ছেন এর নাম হলো হালাল স্ট্রিট, আর এটার অফিসিয়াল নাম হলো চারণ প্রাথে রোড লেন 1।
ওই তো মসজিদটা দেখা যাচ্ছে এখান থেকে ভালো করে, হালাল স্ট্রিট। এটা হলো আরো একটা নাইট মার্কেট হোটেলের পাশেই। They have mango sticky rice here. Oh wow, another signature dish of Thailand. তো ম্যাঙ্গো স্টিকি রাইস, কাঁঠাল, আর আছে ডোরিয়ান। ডোরিয়ান আমরা নিলাম, ডোরিয়ান আর ম্যাঙ্গো স্টিকি রাইস। রীতিমতো নেশা লাগে এটা খেলে। সুবহানাল্লাহ, আমি এটা খেতে শিখেছি ফিলিপিন্স গিয়ে। ফিলিপিনে গিয়ে আমি এটা শিখেছি খেতে। ও কি মজা! হেভেনলি। দেখেন, সব ডোরিয়ান কিন্তু খেতে মজা না, কিছু কিছু ডোরিয়ান আছে এটা বেশি মিষ্টি, এটা পারফেক্ট। অনেক বেশি মিষ্টি না, অনেক বেশি স্ট্রং ফ্লেভার না, জাস্ট রাইট। হেভেনলি। উফ, এটা অনেকেই খেতে পারে না। এর যে স্বাদ একবার যে বুঝতে পেরেছে, যেমন চাপা শুটকির মতো, একবার যে শিখেছে সে ছাড়তে পারবে না। আর যে কখনো খায় না সে বমি করে দিবে। সেম, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্য টেস্ট ফর ডোরিয়ান। কাঁঠালের একটা ফর্ম, কাঁঠালের খেতে 1000 গুণ বেশি পটেন্ট, বাট টেস্ট লাইক পুডিং। রুটি বানানা। থাইল্যান্ডে আমার সবচেয়ে ডিসলাইকড খাবার হলো এই রুটি বানানা। এটা এক ধরনের পরোটা, এর ভেতরে দেওয়া আছে কলা, আর এরপর এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দেয় উপরে, এবং সেটাই এইভাবে খাবেন। আমি একেবারে ডিসলাইক করি। তারপর ভাইদের প্রেশারে খেতে হলো আর কি। আই স্টিল ডোন্ট লাইক ইট। ভাজা মুগের ডাল। থাইল্যান্ডে যত খাবার আছে, অনেক খাবারই আমার প্রিয়, কিন্তু ম্যাঙ্গো স্টিকি রাইস আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডেজার্ট। আসলে এটা খেলেও লাঞ্চ হয়ে যায়, পেট ভরে যায়। আমরা সারাদিন খাওয়ার উপরে ছিলাম, এখন স্ট্রিট ফুড কিছু ট্রাই করলাম, যেগুলো একেবারে থাইল্যান্ডের যে সিগনেচার ডিশগুলো এগুলো ট্রাই করলাম। এখন আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আজকে টুকটুক চড়ার প্রয়োজন হয় নাই, সবই হোটেলের আশেপাশেই। এই যে আমরা এখন বাজে রাত 12টা বাজে, কিন্তু এখনও এখানে কিন্তু আপনার কখনোই নিরাপত্তাহীনতায় ভুগি না। মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে। আমার মনে আছে আমি সেই 25-26 বছর আগে যখন এসেছিলাম, সেখানে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছি রাত 12টা, 1টা, 2টা, যখন মন চেয়েছে রাস্তায় যে ঘোরাঘুরি করেছি, কখনোই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। ভাই, আপনার জন্য এটা ছিল একটা এক্সস্টিং ডে। আপনার মোর দেন 24 আওয়ার্স, চিরাং থেকে ঢাকা, আবার ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে আবার চিয়াংমাই,
অনেক লম্বা দিন। আসলে থ্যাংক ইউ। আসলে ফারুক ভাই, চিটাগং টু চিয়াংমাই যদি ডাইরেক্ট ফ্লাইট থাকতো, আগে একটা ছিল, কিন্তু আগে চিটাগং টু চিয়াংমাই ডাইরেক্ট ফ্লাইট ছিল একটা সময়, থাই এয়ারওয়েজের ফ্লাইট, সেটাতে সময় লাগতো লেস দেন 1.5 ঘন্টা। আর আজকে আমরা আসলাম চিটাগং থেকে ঢাকা, তারপর ঢাকায় 1 রাত থাকতে হলো, এরপর দিন ভোরবেলায় ঢাকা থেকে ব্যাংকক এসে আবার 4-5 ঘন্টা আমাদের ওয়েটিং, তারপরে ব্যাংকক থেকে চিয়াংমাই অলমোস্ট 25 ঘন্টা লেগে গেছে। তো তারপরে একসাথে আমরা ছিলাম সবাই, মহসিন ভাই, লোটাস মামা, আপনি, ফারুক ভাই, আমি একসাথে ছিলাম। আমাদের মধ্যে অনেক জ্ঞানের চর্চা হয়েছে এবং আমরা অনেক রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, অনেক রকমের জোকস। হ্যাঁ, আর মহসিন ভাই ছিল প্রচুর জোকস ওনার ভান্ডারে, উনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন ওনার জোকসের আয়োজনের মাধ্যমে। তো উই আর এ ভেরি গ্রেট ডে। আর আগামীকাল আমাদের কিছু কলা বেচার কাজও আছে, প্লাস আমরা ইনশাল্লাহ রথও দেখব। তো আমরা ব্যবসার কিছু কাজও করব, আমি আর মহসিন ভাই। পাশাপাশি আমরা চিয়াংমাইয়ের আশপাশের অঞ্চল আমরা একসাথে এক্সপ্লোর করার চেষ্টা করব। হোপফুলি আমাদের একটা সুন্দর সময় কাটবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম ফারুক ভাই। থ্যাংক ইউ সোহেল মামা, মহসিন ভাই, মহসিন আঙ্কেল, আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপের হোস্ট হিসাবে আপনারা আমাদেরকে যে গেস্ট হিসাবে নিয়ে আসছেন, আমরা খুব প্লিজড। আর চিয়াংমাইতে আমার প্রথম আসা, আমি অনেকবার থাইল্যান্ডে আসলাম, ব্যাংকক, ফুকেট, ক্রাবি সব জায়গায় গেলাম, কিন্তু এই জায়গাটা আসলেই ডিফারেন্ট। আশেপাশে কোনো সাগর নেই, এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে উঁচু সিটি, এবং আমি গুগল সার্চ করে দেখলাম প্রায় 1200 শতকের দিকে এই সিটিটার গোড়াপত্তন। আর এখানকার এনভায়রনমেন্ট সব কিছু ঠান্ডা, ব্যাংককের চেয়ে এই জায়গা অনেক সুন্দর, কমফোর্টেবল ওয়েদার। আর মাত্র তো আসলাম, আগামী 2 দিন অনেক কিছু দেখার, বোঝার এবং বলার থাকবে। হোপফুলি আপনারা একটা ভালো ব্লগ পাবেন, আর সাথে সাথে আমরাও খুব সুন্দরভাবে একটা সুন্দর জায়গা দেখতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। এটা আমার জন্য সেকেন্ড টাইম চিয়াংমাই আসা, আর গত 1 মাসে আমার সেকেন্ড টাইম থাইল্যান্ড আসা। তারেকের সাথে এসেছিলাম কিছুদিন আগেই মাত্র, এরপর আবার এখন ভাইদের সাথে আসলাম চিয়াংমাই আমার অনেক প্রিয় জায়গা। আর কিন্তু এবার ভাইদের সাথে এসে, সে লোটাস ভাই, সোহেল ভাই, মহসিন ভাই, এবার মহসিন ভাইকে কাছে থেকে দেখার একটু সুযোগ হলো। এখন সোহেল ভাই সম্পর্কে আপনারা জানেন, সোহেল ভাইকে সবাই ছিলেন আমার যারা ভিডিও দেখেন। অসাধারণ অমায়িক এবং ভীষণ ডাউন টু আর্থ, আপনার ফ্রেন্ডলি, একটু কনজারভেটিভ একজন মানুষ। কিন্তু আই মিন, ডোন্ট টেক মি রং, সোহেল ভাই কিন্তু হ্যাভ ফান করতে পারে। মাঝে মধ্যে আমরা যখন রাস্তায় দুষ্টমি করি, হি প্লেজ লাইক এ ইয়াং পারসন। সে আসলে ইয়াং, অত বয়স হয়নি আমাদের মতো, বাট কিন্তু কম্পেয়ার করলে 2 ভাই, মহসিন ভাই একেবারেই মানে 100% আউটগোয়িং একজন পারসন, ভীষণ ফান লাভিং। সোহেল ভাইয়ের পুরোপুরি উল্টো, এবং দুইজনের পার্সোনালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। যাই হোক, আমরা অ্যামেজিং একটা দিন কাটালাম ভাইদের সাথে এসে। আর আগে যেটা বলেছি, মহসিন ভাইকে ফার্স্ট টাইম আমি একসাথে জার্নি করলাম। আর একটা মানুষকে আপনি একসাথে জার্নি না করলে, টোন না করলে কিন্তু তাকে জিতবেন না। যাই হোক, অনেক এনজয় করেছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ব্লগ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।